দর্শক, এই মুহূর্তে আমরা যারা নিউজ রুমে গণমাধ্যম কর্মীরা কাজ করছি, প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে এই সহিংসতার খবর, বাড়ছে আহত আর হতদের সংখ্যা। প্রতি মুহূর্তে আমরা একটা সংখ্যা লেখার পরপরই আবার নতুন সংখ্যা যোগ করতে হচ্ছে আমাদেরকে। এই যে সহিংসতার রূপ কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এই মুহূর্তে যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল হক এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব ইমদাদুল হক, আপনাকে প্রথম প্রশ্নটি করতে চাই। এখন পর্যন্ত আমরা যে চেহারা দেখছি সহিংসতার, আপনি কি বার্তা পাচ্ছেন সেই সহিংসতার থেকে? যা দেখতে পাচ্ছি, আহতর সংখ্যা, নানা জায়গায় আক্রমণের ঘটনা দেখতে পাচ্ছি, থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় যে আক্রমণ চলছে। ধন্যবাদ। আসলে আপনি প্রশ্ন যখন করছেন, আপনাদের রিপোর্টগুলি যখন দেখছিলাম, তখন একটা কথাই, এটা কি আসলে আমার দেশ? আমি পৃথিবীর সবচেয়ে নৃশংস, যেটাকে হার্ট অফ ডার্কনেস বলা হয়, জোসেফ কর্নার্ডের হার্ট অফ ডার্কনেস লেখা হয়েছে। কঙ্গোর ইতুরিতে আমি দায়িত্ব পালন করেছি। সেখানে মানুষ সবচেয়ে নৃশংস বলে জানতাম। এখন আমার মনে হচ্ছে যে হারে হসপিটালে আগুন, শ্রমিকদের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যু, ছাত্রদের মৃত্যু, বা পারস্পরিক এই যে দ্বন্দ্ব, এই যে হাঙ্গামা, কে কার মাথায় বাড়ি মারছে, এটা কেউ কিন্তু হিসাব করছে। সুতরাং এই যে রিপোর্টগুলি দেখে, এই যে গাড়ি জ্বালানো হচ্ছে, কালকে চট্টগ্রাম শহরে যেটা হয়েছে, ইট নেভার হ্যাপেন। মহিউদ্দিন চৌধুরী এই চট্টগ্রামের সবচেয়ে বরেণ্য এক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, অনেকদিন এই চট্টগ্রাম শহরের সেবা করেছেন। তার বাড়িতে কালকে যে নৃশংসতা দেখেছি, এর পারস্পরিক আবার অন্যান্য দলগুলির বাড়িতে আগুন দেওয়া, এটা একদম আমার কাছে, আমার মনে হচ্ছে না যে এটা পরিচিত একটা দেশ, আমার পরিচিত দেশ না। বাইরের থেকে অনেকেই বলছেন, যারা বাইরে অবস্থান করছেন, যে চলে আসছি দেশ ছেড়ে, ভালোই করেছে। এই ধরনের একটা অনুভূতি নিয়ে আজকে এই যে টেলিভিশনের সামনে আপনাদের বক্তব্যের কথা বলছেন, এখানে কি বক্তব্য দিব? দেখেন, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এটা যদি মনে হতো যে দুটা নীতি নিয়ে, কৌশল নিয়ে, রাজনৈতিক কৌশল নিয়ে দুটা পক্ষের মধ্যে সংঘাত হচ্ছে বা পারস্পরিক মুখোমুখি, সেখানে হয়তো বলা যায় কার কি ম্যানিফেস্টো, সেটা বিচার বিশ্লেষণ করা যায়। এখানে তো কোনো ম্যানিফেস্টো নাই। এখন ম্যানিফেস্টোর বাইরে যেগুলো হচ্ছে, এটা দেখেই হয়তো ইশতিয়াক ভাই আরো বেশি করে বলতে পারবে। আমার তো এটাতে কমেন্ট করার জন্য, আমি কি কমেন্ট করব এখানে? আপনি যে বলছেন এটা মন্তব্য কি? আমি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ছিলাম, সেখানে ইনসার্জেন্টরা আছে, তারাও হিসাব নিকাশ করে গুলি ছুটত, যে কিভাবে গুলি করবে, কি বা আমরা যারা আমাদের সেনাবাহিনী যারা পেট্রোলিং এ যেত, তারাও অনেক মানবিক আচরণ সেখানে করতেন, যে সবাই যে কোথায় যাচ্ছি, কি করব না করব, বা কোঅর্ডিনেশন সার্চ করলে কি করতে হবে। এখন তো এগুলি সব কিছু ছাড়িয়ে গেছে। আফ্রিকার যে নৈরাজ্য, নৃশংসতা, যে আইন যেটা নাই, জঙ্গলি একটা ব্যবস্থাপনা, সেদিকেই মনে হয় আমার দেশ, আমরা সেখানেই এখন একটা পদক্ষেপ রেখেছি। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আজকের কথা বাদ দিলাম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা দুর্ভাগ্যের বার্তা বয়ে নিয়ে যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা নিজেদের প্রশ্ন করবে যে আসলে কি আমাদের এরকম এক নৈরাজ্যিক একটা অতীত আছে, এবং তারা হয়তো এখান থেকে ইন্সপায়ার্ড হবে। সেটা হবে আরো দুঃখজনক যে হ্যাঁ, আমাদের এরকম ইতিহাস আছে, আমরা নৈরাজ্য সৃষ্টি করতে পারি, অকারণে মানুষ মারতে পারি, একই দিনে 100 জন 90 জন মানুষ আমরা হত্যা করতে পারি, একই দিনে আমরা হসপিটালে আগুন দিতে পারি, একই দিনে আমি নির্বিচারে গাড়ি ঘোড়াতে আগুন দিতে পারি, একই দিনে আমি যে পেটের দুঃখে, মানে ঘরে যার অন্ন নাই, কাজ করতে আসছে, সেই মানুষকেও হত্যা করতে পারি, একই দিনে আমি হয়তো এতগুলি পুলিশকে আগুন দিয়ে পুড়ে বা পিটিয়ে মেরে ফেলতে পারি। এই যে জিনিসগুলো, এগুলি ভবিষ্যতের জন্য
আমাদের জন্য খুব সুখকর কোনো কিছু বয়ে আনবে অর্থাৎ বলে। আমি এখন পর্যন্ত এখান থেকে কোনো বার্তা পাচ্ছি না। ধন্যবাদ, আপনি রয়েছেন আমাদের সাথে। ইশতিয়াক রেজা, আমি যদি জনাব এমদাদের কাছ থেকে দুটো শব্দ ধার করি, এক হচ্ছে আমি এই মুহূর্তে কোনো ম্যানিফেস্টোর জন্য আসলে এই আন্দোলন নয়, সেটা পরিষ্কার নয়। আরেকটি হচ্ছে সেই প্রজন্ম এই মুহূর্তে মাঠে রয়েছে। আমরা ছবিতেও যা দেখেছি আজকে সারা দিন, যে প্রজন্মটি আসলে আন্দোলনের কথা বলে মাঠে আছে, সেই প্রজন্ম একটি নৃশংস ঘটনার ভেতর দিয়ে তাদের সামনের দিনগুলো তারা তৈরি করছে। এখন আমার আন্দোলন এক দফার আন্দোলন, সেটি সরকার পরিবর্তনের আন্দোলন। যে হত্যা সহিংসতা হচ্ছে তা দিয়ে কি সরকার পরিবর্তন করা যায়? এবং যে প্রজন্ম মাঠে আছে তারা যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে, তারা সরকার কিভাবে পরিবর্তন করবে? দেখেন, আমাদের দেশে রাজনীতিতে সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু এরকম সহিংসতা আমি আমার দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে দেখি নেই। আমি এরশাদের আমলের মুভমেন্ট দেখেছি, 96 আন্দোলন দেখেছি, এর আগে দেখেছি। যেটা করতো যে দু একটা পার্টি অফিসে হামলা ইত্যাদি ঘটনা ঘটেছে, কিন্তু জনসম্পদ ধ্বংসের এই উন্মত্ততা আমি আগে কখনো দেখিনি। এই যে 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করা, থানা আক্রমণ করে, এটি তো হিংস্রতা। এটার সাথে তো আন্দোলনের কোনো সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হয় না। আবার একে অন্যের উপরে হামলে পড়ে যে মানুষ মরছে, এতগুলো মানুষের মৃত্যু, ছাত্র মরছে, সাধারণ মানুষ মরছে, শ্রমিক মরছে, পুলিশ মরছে, কেউ তো বাদ নেই। একটা হিংস্র উন্মত্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটার ভিতর দিয়ে আসলে যে এক দফার কথা আপনি বললেন, কোটা আন্দোলন থেকে বিষয়টা তো শেষ পর্যন্ত একটা রাজনৈতিক জায়গায় এসে দাঁড়িয়েছে। এক দফা মানে একটি রাজনৈতিক দাবি যে সরকারকে চলে যেতে হবে। এখন চাপের মাধ্যমে সরকারকে চলে যাওয়ার জন্য নানা কৌশল আছে। একটা হলো আপনি ব্যাপক জনসমাবেশ করতে পারেন, বিপুল পরিমাণে মিছিল করতে পারেন, নাগরিক সমাজের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারেন। কিন্তু এইভাবে একেবারে হিংসায় উন্মত্ত হওয়া, এখানে এককভাবে শুধুমাত্র আন্দোলনকারীদের দায় আছে বলে আমার কাছে মনে হয় না। ধরেন যে এখানে আজকে তো শাসক দল নেমেছে, ফলে একটা পারস্পরিক সংঘর্ষ তৈরি হয়েছে। এটা শুরু হয়েছে গত রাতে চট্টগ্রাম থেকে। মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে হামলার পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আবার ঢাকাতেও দু একটি জায়গায় ঘটেছে, অন্য জায়গায় ঘটেছে, দিনাজপুরে ঘটেছে। এই যে একটা বৈরিতা, এই যে একটা বিভাজন, এইটা আসলে এটার মাধ্যমে আপনি যে প্রশ্ন করেছেন যে এর মাধ্যমে সরকার পরিবর্তন হবে কিনা, আমরা জানি না। একটা চাপ সৃষ্টি করার চেষ্টা, যে এমন এনার্কি তৈরি করবো যে সরকার পালিয়ে বাঁচবে। তো সেইটা যদি আন্দোলন হয়ে থাকে তাহলে এটাকে আন্দোলন বলবেন। আমি তো এটাকে বলবো আন্দোলনের নামে হিংস্রতা, নৈরাজ্য এবং একটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। আসলে সবাই জনাব ইশতিয়াক রেজা, আপনি বলছিলেন যে সাংবাদিক হিসেবে আপনি আসলে বড় দুটি আন্দোলন দেখেছেন। আমি যদি 90 থেকে শুরু করি, এরপর আমরা তিনটি 90, 95 আমরা দেখেছি আন্দোলন, বড় বড় আন্দোলন দেখেছেন। আপনি বারবার বলছেন যে এই সময়ের আন্দোলনের সাথে সেই সময়ের আন্দোলনের আসলে কোনো মিল নেই। তখনও সরকার পতনের আন্দোলন ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল। এবার একটি ছাত্র আন্দোলন থেকে সেটি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই সময়ের আন্দোলনটি সহিংসতার ভিন্ন রূপ নিয়েছে? এর পেছনে কি আরো কিছু রয়েছে বলে আপনি মনে করেন? এর কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে বিভাজনের চর্চা করেছি, ঘৃণার চাষ করেছি, একে অন্যকে নির্মূলের চেষ্টা করেছি, নির্মূলের কথা বলেছি। আপনি খেয়াল করেছেন কিনা, দীর্ঘ সময় আমাদের রাজনীতিবিদরা যে সহিংস ভাষায় কথা বলেছেন, সেটা আজকে আসে বাস্তবে রূপ নিয়েছে। কারো কথাতেই আপনি একটা ছোট বাচ্চা ছোটবেলা থেকে বড় হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের হিংস্র বক্তব্য শুনে শুনে কে কাকে শেষ করে দিতে পারে। তো এইগুলোর একটা প্রতিফলন ঘটেছে। শ্রীলঙ্কাতে দেখেন একটা সরকার বদলে গেল, রাজপ্রাসাদ দখল হয়েছিল, রাজপ্রাসাদের সুইমিং এ খাট পালঙ্গে ওরা লাফালাফি করেছে, কিন্তু একটা কাপের পিরিচও ভাঙে নাই। কিন্তু তারা কোনো এত বড় আন্দোলন হয়েছে, রাজপথে তারা টায়ার জ্বালিয়েছে, কিন্তু কোনো বিল্ডিং জ্বালিয়ে দেয়। দুই একটা ম্যান হ্যান্ডলিং এর ঘটনা ঘটেছে, একে অন্যের উপর হামলে পড়েছে, পরে কিন্তু সেটা আবার নিজেরাই নিয়ন্ত্রণ করেছে। এইবার আমাদের বাংলাদেশে এটা আমরা কি দেখছি? এটা কি সম্ভব? একটা প্রথম আন্দোলনে এতগুলো মানুষের মৃত্যু, তারপরে এত এত সম্পদ ধ্বংস। দ্বিতীয়বার আমরা আজকে যেটা দেখলাম, এটা তো এটা জাস্ট মনে হচ্ছে যে আমাদের সমাজ একটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, একটা ডার্ক সোসাইটিতে বাস করছি আমরা। কোথাও কোনো বিবেচনা বোধ নাই, কেউ কোনো কিছু আহ্বান জানাচ্ছে। সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? কোনো জাতীয় মুরব্বী নাই বাংলাদেশ। আপনি যে বলছেন কেন হচ্ছে, কে আহ্বান জানাবে? একটা কোথাও কারো কথা শোনার মতন একটি ব্যক্তি নেই। প্রত্যেকে রাজনৈতিক ভাবে একটা অবস্থান নিয়ে ফেলেছেন, কারো কথা শোনার মতন কেউ নেই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো ব্যক্তি নাই।
বলে এই যে ছাত্ররা আজকে এরকম একটা আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় নিয়ে আসলো, আজকে সন্ধ্যায় দেখলাম একটি চ্যানেলে একজন আসিফ সমন্বয়ক তিনি বলছেন সাংবাদিকদের উপরে যেন হামলা করা না হয়, কিন্তু তিনি কি বলেছেন জাতীয় সম্পদ যাতে ধ্বংস না করা হয়? তিনি কি বলেছেন অফিস আদালতে হামলা যেন না করা হয়? তিনি কি বলছেন যে আপনারা রাজনীতিবিদদের বাড়িতে হামলা করবেন না? পুরো বিষয়টাই আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্যাওটিক, খুবই নৈরাজ্যকর জায়গায় গেছে। এবং এইখানে এখন হাতটা দিতে হবে আন্দোলনকারীদের নেতৃত্ব, যারা ডেকেছে আন্দোলন তাদেরকে আহ্বান রাখতে হবে বড় করে। সরকারের অনেক বড় কিছু করার আছে। জি, আমরা আবার আপনার কাছে ফিরবো। সৈয়দ ইশতিয়াক রেজা, জনাব এবনাদ আপনার কাছে একটু আসতে চাই। এই পর্যন্ত আমরা যদি ধরি যে পুরো গত 2 সপ্তাহ ধরে আমরা যে সহিংসতা দেখলাম, আন্দোলন দেখলাম, সেখানে আপনি কি আসলে খুব পরিকল্পিত কিছু দেখতে পান, নাকি আসলে একেবারেই আন্দোলন যে ধরনের হয়ে থাকে সেইভাবে ক্রমান্বয়ে আন্দোলন ছোট থেকে বড় হতে হতে আজকে এই জায়গাটায় এসে দাঁড়ালো? পরিকল্পনার কথাটি জিজ্ঞেস করছি কারণ আমরা যে জায়গাগুলোতে আক্রমণ হতে দেখেছি, বিভিন্ন স্থাপনায় আক্রমণগুলো যেগুলো দেখেছি আমরা, সেখানে কি আপনি কোনো পরিকল্পনার ছাপ পান কিনা? অনেকে এই কথাটি বলছেন যে এটি একটি পরিকল্পিত ছিল বা একটি পূর্ব পরিকল্পিত ছিল, হঠাৎ করে হয়নি। ধন্যবাদ। আসলে আমি আপনার সাথে এটা সহমত, আমি যারা এই মন্তব্য করেছেন তাদের সাথে আমি সহমত পোষণ করি এই কারণ এটা একটা ধাপে ধাপে এই জিনিসটা কিন্তু এগিয়ে আসছে, আজকের যে পর্যায়ে আসছে এটা ধাপে ধাপে আসছে। প্রথম ছিল সেটা হলো আপনার কোটা সংস্কারটা যখন আস্তে ধীরে যেভাবে হোক, সেটা যখন কিছুটা ধরেন দ্য পার্টি ইন পাওয়ার অথবা সরকার সেখানে কিছুটা বক্তব্য বিবৃতির মধ্যে হয়তো কিছুটা সেখানে লাগামহীনতা ছিল বিভিন্ন কর্নার থেকে, সেটা থেকে ছাত্ররা কিছুটা ইন্ধন পেয়েছে, আবার সেটাকে রেকটিফাইও করা হয়েছে। সেখান থেকে হয়তো সরকার থেকে সেটাকে আবার অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, সেটা দ্রুত গতিতে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত থেকে সেটার একটা রায় এনে দেওয়া হয়েছে। সেখানে এরপরেই দেখা গেল আবার আরেকটা নতুন করে চলে আসছে, আরেকটু নতুন করে চলে আসছে। এটা ধাপে 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 একটা পর্যায়ে বিভিন্ন ধরনের, এবং শেষ পর্যন্ত অসহযোগ আন্দোলনের কালকে যে দাবি দাওয়াগুলো দেখলাম, সেখানে এমন এমন জিনিস আছে যেটা আমাদের এই যে কোমলমতি বা বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদের পক্ষ থেকে এটা আসার কথা না, ট্যাক্স বন্ধ করে দেওয়া, যেমন একটা দাবিতে আমি দেখেছি ট্যাক্স না দেওয়ার জন্য। না, আমি খুব সুনির্দিষ্ট করে একটু জানতে চাই, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন যে যে হামলা এই কদিনে হয়েছে এর পরিকল্পনা আরো বেশ আগে থেকেই করা হচ্ছিল? এটা যারা সংগঠিত করেছে, এটা তাদের আমার যেটা মনে হয় আন্দোলনকারীরা এরকম সহিংসতা প্রদর্শন করার জন্য কখনো প্রস্তুত ছিলেন না, কখনো তারা এই সহিংসতার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন সেটা তারা কখনো ভাবেননি। কারণ এদের যেই কজনকে যারা সংগঠন যারা করেছেন, যারা সমন্বয়ক আছেন, তাদের যেই অবয়ব, তাদের যে কথাবার্তা, সেখান থেকে তারা যে এরকম সহিংসতার পথে তারা যাবেন সেটা আমার ধারণার মধ্যে নাই। কিন্তু এই সহিংসতার যারা হয়তো বাইরে থেকে এখানে ঢুকে পড়েছে সহিংসতা সৃষ্টির মাধ্যমে ওই যে একটা দাবিতে চলে আসা, এক দফা দাবিতে চলে আসা, এটা ছিল আলটিমেট অবজেক্টিভস। সেটা যদি আলটিমেট অবজেক্টিভস হয়ে থাকে, তাহলে সেখানে এই ধাপগুলি ক্রস করে জনমনে এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে যে হ্যাঁ, উই আর অলসো উইথ দ্য সেম লাইন। এই কথাটা তখনই আসবে যখন জনগণ দেখবে যে এমন সহিংসতা এমন পর্যায়ে চলে যাচ্ছে, সরকার সেটাকে সামাল দিতে পারছে না। সেরকম একটা পর্যায়ে নিয়ে আসার জন্য হয়তো এটা পেছন থেকে কলকাঠি নেড়েছে অন্যরা। অনেক ধন্যবাদ। আপনারা দুজনই রয়েছেন আমাদের সাথে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, কারণ অনেক প্রশ্ন রয়েছে। আবারও স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর ও বেশ কিছু যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে হাসপাতালের কর্মচারী পরিচয়ে ভেতরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এই সময় তারা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায় আর বাইরে থাকা 4টি মোটরসাইকেল সহ কয়েকটি যানবাহনে আগুন দেয়। বিএসএমএমইউ এর ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী আর স্বজন সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। দুপুরের পর রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা।
দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। শাহবাগ ও বাংলা মোটরে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা কারওয়ান বাজারে থাকা যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে এই পরিস্থিতির তৈরি হয়। প্রেস ক্লাব, নিম্ন আদালত, রামপুরাতেও সংঘর্ষ হয়। সহকর্মী হাবিব রহমান জানাচ্ছেন বিস্তারিত। দুপুরের পর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান ছিল ছাত্রলীগ, যুবলীগের, আর আন্দোলনকারীদের উপস্থিতি ছিল শাহবাগ ও বাংলা মোটর এলাকায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা কারওয়ান বাজার দিকে এগিয়ে এলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো কারওয়ান বাজার এলাকা। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ইটপাটকেল ছুড়ে পুলিশকে জবাব দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে কারওয়ান বাজার এলাকা দখল নেয় আন্দোলনকারীরা। সকাল থেকে উত্তপ্ত ছিল প্রেস ক্লাব এলাকায়ও। সেখানেও দফায় দফায় চলে বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুরান ঢাকার নিম্ন আদালত এলাকাতেও। সেখানেও দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আদালতের গেট ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা এবং আফতাবনগর সহ যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ছাত্ররা অবস্থান করছে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছে। সকাল 10টা থেকে বিক্ষুব্ধ পরিস্থিতি ছিল বাড্ডা, আফতাবনগর ও রামপুরা এলাকা। এসব এলাকার সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর 1:30টার পর রামপুরা এলাকায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ। পুলিশের উপস্থিতি ছিল অনেকটাই কম। সংঘর্ষে আহত হয় অজ্ঞাত সংখ্যক মানুষ। হাবিব রহমান, 71, ঢাকা। আমাদের সাথে সৈয়দ ইশতিয়াক রেজা এবং জনাব ইমদাদুল হক, নিরাপত্তা বিশ্লেষক, আপনারা রয়েছেন দুজনই। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। আমি যদি আমাদের সহকর্মী হাবিব রহমানের শেষ লাইনটি দিয়ে প্রশ্নটি করি যে অজ্ঞাতনামা অসংখ্য মানুষ আহত হন। এই মুহূর্তে আমাদের হাতে সঠিক তথ্যটি এখনও নেই কত মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা যেমনটা শুরুতেই আমরা বলছিলাম যে প্রতি মুহূর্তে বাড়ছে। আজ আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। এদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার ডাক সরকারের পক্ষ থেকে আছে, কিন্তু কেউ সেটা শুনছে না। তাহলে সহিংসতা কমবে কিভাবে? আন্দোলনটা তো বেহাত হয়ে গেছে। ছাত্রদের হাতে তো এই আন্দোলনটা নাই এখন। এটা পুরোপুরি একটা রাজনৈতিক সহিংস আন্দোলনে পরিণত হয়েছে এবং যারা যে কোনো প্রকারে সরকারকে টেনে নামাতে চায় তারা এখন এখানে যুক্ত হয়েছে, যারা নির্বাচনের আগে যেটা পারেনি। ফলে এটা স্বাভাবিক কারণ, এবং আমি তাদেরকে কোনো দোষও দিচ্ছি না, কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারা যে কোনো সুযোগটা নিবে সরকার বিরোধী অংশ হিসেবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আওয়ামী লীগ বিরোধী দল থাকলে তারাও কিন্তু সুযোগ ছাড়তো না। এইটা পুরোটা একদম শুরু থেকে এখন পর্যন্ত মিসহ্যান্ডলিং হয়েছে, অব্যবস্থাপনা তো হয়েছে। এটাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় আওয়ামী লীগ দেয় নাই, আমি বলবো এটা একদম আপনাকে বলতে হবে। কিন্তু এখন সরকারের হাতে আসলে বলটা তো নেই, বলটা চলে গেছে আসলে যারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের হাতে। সমন্বয়কদেরই বলতে হবে, গোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বলতে হবে এই সহিংসতা থামানোর কথা। তারা যদি মানুষকে ট্যাক্স দিবেন না বলতে পারে, তারা যদি মানুষকে বলতে পারে যে আপনারা ব্যাংক থেকে শুধু স্যালারি নিয়ে আসবেন, কাজ করবেন না, যেটা বঙ্গবন্ধু 7ই মার্চে বলেছিলেন, তাহলে তাদেরকে এখন এটাও বলতে হবে যে আপনারা সহিংসতা থামান, আপনারা মানুষের বাড়িতে বাড়িতে সম্পদ ধ্বংসের উন্মত্ততা থামান। এতে করে মানুষ হত্যা হচ্ছে, এতগুলো পুলিশ হত্যা হয়েছে, এতগুলো ছাত্র হত্যা হচ্ছে, এতগুলো মানুষ, সাধারণ মানুষ মারা যাচ্ছে। প্রত্যেকটা মৃত্যু নিয়ে তো আমাদের বেদনা আছে। এবং এখন যদি দেখেন একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠিত হয়েছে হত্যাকাণ্ডের বিচারের জন্য, তাকে এখন কত ধরনের, একটা হলো পুলিশের গুলিতে মারা গেছে, আবার পুলিশ নিজে মারা যাচ্ছে, দেখা যাচ্ছে পিটিয়ে মারা হচ্ছে, গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে। এরকম অসংখ্য নতুন ক্রাইটেরিয়া তৈরি হচ্ছে যদি আপনি করতে যান। সুতরাং এই আপনি যেটা বলেন থামবে কিভাবে, থামবে ওনাদের মাধ্যমেই,
ওনাদের আহ্বানটাই বড় আহ্বান হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ। শান্তি চান, আপনি বলছেন ওনারাই থামাবেন, আবার একই কথাও তো আসছে যে ওনাদের হাতে আসলে এই মুহূর্তে আর এই পুরো আন্দোলনটি নেই। জনাব এমদাদ, ডাক্তার তো ওনারা দিয়েছেন। জি, ডাক্তার ওনারা দিয়েছেন। আমরা জনাব এমদাদ আপনার কাছে একটু জানতে চাই, সৈয়দ ইশতিয়াক রেজা দুটোই বলছেন যে ডাকটা ওনাদের আন্দোলনকারীদের সমন্বয়, এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে আসছেন তাদের, কিন্তু একই সাথে তো এই কথাটিও রয়েছে যে এই মুহূর্তে তো এই আন্দোলন আর তাদের হাতে নেই, এটি রাজনৈতিক দলের হাতে চলে গিয়েছে। দু দল ভুল করেছে, শুদ্ধ করেছে, ডাক দিয়েছে। এখন তাহলে সহিংসতা কমানোর উপায়টি কি? কে ডাকটি দিবে, কে শুনবে? এরা যদি ডাকে, রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা কি ফিরবে ঘরে? ধন্যবাদ। আমি এখানে আপনার শেষ লাইনটাই বড় করে নিয়ে ধার করে সেই কথাটাই বলছি। প্রথমত হচ্ছে আন্দোলন তাদের হাতে যেহেতু নাই, সুতরাং তাদের ডাক দিয়েও এখানে তারা যদি কালকে শহীদ মিনারে গিয়ে সমস্যারও চিৎকার করে এই আন্দোলন তারা থামাতে পারবেন। বিকজ ঘুড়ি যখন হাত থেকে কেটে যায়, নাটাই হাতে নিয়ে শুধু দাঁড়িয়ে থেকে ঘুড়ি থামো 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 করলে এটা থামবেন। তো এটা না, সেরকম একটা পর্যায়ে এখন চলে গেছে। এর ভিতরে ধরেন অন্যান্য রাজনৈতিক দল, যেমন আজকে দেখলাম বিএনপির মহাসচিব ডাক দিয়েছেন তাদেরকে পথে নামার জন্য বলেছেন। ইন দ্য মেন টাইম জামাত ইসলামীকে তো শিবিরকে তো ব্যান করা হলো, তারাও এখানে সুযোগ নিবে। যার জন্য যারা সমন্বয় তাদের মাধ্যমে এটা আর সম্ভব নয়। এখন যেটা হবে, আজকে যেটা আমরা যে অভিজ্ঞতা আজকের পারস্পরিক মুখোমুখি, অর্থাৎ সরকারি দল এবং যারা আন্দোলনকারী বা আন্দোলনে যারা পিছন থেকে এখন এসে যারা এখানে মদত দিচ্ছে বা ইন্ধন দিচ্ছে, তাদের যে ভূমিকা আজকে আমরা দেখেছি, যে নৃশংসতা, যে জীবনহানি, সেটাকে থামানোর জন্য আমি গতকালকে একটা চ্যানেলে বলেছিলাম যে এক সময় বলা হয়েছিল যে সেনাবাহিনী বলা হয় যে আমাদের জন্য সর্বশেষ পথ। এখন সেই সেনাবাহিনীকেও আমরা অনেক সময় আমাদের সুশীল সমাজ, আমাদের রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ অনেক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এখন দেখা যাক, মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা সেনাবাহিনী চাক বা না চাক। আজকে যেসব স্লোগান রাস্তায় রাস্তায় শুনছি, কেউ চাইলেও না চাইলেও এখন এমন পর্যায়ে যাচ্ছে, জাতির অস্তিত্ব, জাতির সার্বভৌমত্ব, জাতির যে সম্পদ সবকিছু এখন সেনাবাহিনী হবে আমার মনে হয় এই অন্তত নৃশংসতা থামানোর জন্য শেষ অবলম্বন এই জাতির জন্য। এবং তখনই যদি ডাক তারা দেয়, হ্যাঁ, একটা স্থিতিশীলতা আনা, তারপরে যে কি ব্যবস্থা হবে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। ধন্যবাদ প্রসঙ্গটি আনার জন্য। সৈয়দ ইশতিয়াক রেজা, আবারও আপনার কাছে এই প্রশ্নে ফিরতে চাই। রাজনৈতিক হিসেবে আপনি আমাদের অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞতা। সেনাবাহিনী আসলে আবারও হয়তো একটা সমাধান আসতে পারে, অভিজ্ঞতা আপনার দুবারের রয়েছে সেনাবাহিনী আসার অভিজ্ঞতা থেকেই জানতে চাই সমাধান কতটা ভালো হবে। ইমদাদ ভাই শেষে যে কথাটা বলেছেন খুবই প্রণিধানযোগ্য কথা বলেছেন। দেখেন, বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহ আমরা নষ্ট করে ফেলেছি, কোনো প্রতিষ্ঠান বিতর্কের ঊর্ধ্বে নেই। একটা মাত্র প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সেনাবাহিনী, যার উপরে এখন পর্যন্ত মানুষ আস্থা রেখেছে, আস্থা রাখে, এবং সেনাবাহিনী নিজে সেটা অর্জন করেছে। একটা ইউনিক অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের বাইরেও তারা সুনাম অর্জন করেছে তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে, জাতিসংঘ সহ নানা জায়গায়। এবং আপনি দেখবেন যে মানুষের আস্থার একটা জায়গা কিন্তু সেনাবাহিনী। সেই জায়গা থেকে সেনাবাহিনী প্রধান একটি মিটিংও করেছেন আমরা দেখলাম অফিসারদের সাথে, এবং সেনাবাহিনী যেখানে যেখানে যে জায়গাগুলোতে আছে তুলনামূলকভাবে, এবং সেনাবাহিনীর সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছে, মিছিলকারীরাও কিন্তু তেমন ভাবে কোনো সহিংস আচরণ করছে না। সুতরাং এই জায়গাটাকে, এই আস্থার জায়গাটা আমরা যদি এক্সপ্লোর করতে পারি, তবেই হয়তো একটা সমাধানের জায়গায়, আপাতত শান্তির জায়গায়, শান্তি স্থাপনটা আগে জরুরি, পরে রাজনৈতিক ভাগবাটোয়ারাটা পরে হবে। অনেক ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা এবং জনাব এমদাদুল হক, আপনারা দুজনেই রয়েছেন আমাদের সাথে। আবার দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, সরাসরি আবার সেই অতিথির কাছে ফিরতে চাই, জনাব এমদাদুল হক এবং জনাব ইশতিয়াক রেজা। জনাব এমদাদুল হক, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখছি যে যখন কারফিউ চলছে, সাধারণ ছুটি ঘোষণা হয়েছে, অসহযোগ আন্দোলনও চলছে, আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও তাদের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। কারফিউ চলাকালে নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে, সামনের দিনটির কতটা সংকটময় দেখতে পাচ্ছেন?
আমার মনে হয় আপনারা আগেই যে প্রোগ্রামটা করে ফেলেছিলেন সমন্বয়করা, হয়তো সেটাকে রিঅ্যাডজাস্ট করার মতো তারা পাচ্ছেন না, অথবা একটু আগে আমি যেটা বলছিলাম যে তারা হয়তো নিজেরা সেটাকে আর শোধরানোর মতো যে অবস্থায় চলে গেছেন। যেমন আপনি বলছিলেন যে কে ডাক দিবে এটাতে, হয়তো তারা যেমন ডাক দেওয়ার যা তাদের কাছে অবস্থায় নাই, একইভাবে এই প্রোগ্রামটা আগে থেকেই হয়তো তাদের কাছে ছিল। এর ভিতরে যে কারফিউ হয়ে যাবে হয়তো সেটা তাদের দক্ষতার মতো ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ছিল না। থাকলে কারফিউর ভিতরে ধরেন যেমন বলা হলো ঢাকা মার্চ টু ঢাকা, তো চট্টগ্রাম থেকে গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই, কারফিউর মধ্যে কি করে ছাত্র যদি মার্চও করতে চায় সে মার্চ করে যাবে কি? এটা যদি বিবেচনায় নেয় তারা, এটা একটা আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো কিছু বহন করে নিয়ে যাবে যারা আহ্বান করছেন তাদের জন্য। আর যারা কারফিউতে যখন কারফিউকে ইমপ্লিমেন্ট করতে আছেন তারাও তখন কিন্তু বসে থাকবেন যে এটা কারফিউ ব্রেক করা ইজ নট এ ম্যাটার অফ জোক, তাহলে আর কিছুই থাকবে না। যদি কারফিউই না থাকে তাহলে সেখানে এই যে আমরা স্থিতিশীলতার কথা বলছি, শান্তির কথা বলছি, জাতীয় সম্পদ রক্ষার কথা বলছি, জীবন রক্ষার কথা বলছি, এগুলি তখন কোনোটাই আর প্রযোজ্য হবে না সেখানে। সেজন্য আমার মনে হয়, আমি জানি না এখন এই যে সমন্বয়কদের সাথে ইশতিয়াক ভাই একটু আগেই একটা খুব নিদারুণ একটা কথা বলেছেন, সেটা আমার একেবারেই অন্তর্বেদী কথা বলেছেন। সেটা হচ্ছে আমাদের এখনো কথা বলার জন্য কারো মাধ্যমে যে একটা লিয়াজন বিটুইন দ্য গ্রুপস বা বিটুইন দ্য পার্টিস, সেরকম আমাদের কেউ দাঁড়ানোর মতো আমরা বের করি নাই বা করার চেষ্টা করা হয় নাই, অথবা আমাদের নাই। যেমন এই যে ছাত্রদের, যদি আমি রাত্রে 2টার সময় যদি ইন্টেলিজেন্সের লোকজন, ডিবির লোকজন তাদের বাসায় যেতে পারে, আমাদের সুশীল সমাজের 2-4-5 জন লোক হয়তো মিলিত হয়ে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে যে তোমরা কি যাচ্ছ, কোথায় যাচ্ছ, জাতিকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ, বসে একটা ব্রিজিং বিটুইন দ্য পার্টিস যদি হতে, তাহলে হয়তো সেখানেও আমরা একটা আশার আলো দেখতে পেতাম। আজকে রাজনৈতিক ব্যক্তিত্বদের বাদ দিয়ে সেখানে তারা যেহেতু অলরেডি দে আর কনসিডার্ড ইন এ পার্টি, যে ইউ আর স্ট্যান্ডিং অপোজিট টু মি, সুতরাং সেখানে ব্রিজিংটা করার জন্য হয়তো যদি যারা আমাদের সুশীল সমাজ বলি, বুদ্ধিজীবী শ্রেণী যারা বলি, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে আছেন যারা গ্রহণযোগ্য সবার কাছে, সেরকম 2-4-5 জন লোককে নিয়ে যদি এই জিনিসটাকে সামাল দেওয়া যায়, এই যে কারফিউর মতো এই ছাত্রদের বোঝানো যে তোমরা এটা, এই যে আহ্বান জানাচ্ছ, হাউ ইউল রিচ, তুমি কিভাবে যাবা, তুমি যাদেরকে এখন বলা হচ্ছে, এই যে ইশতিয়াক ভাইয়ের কথা থেকে বলছি, আমি তো ঢাকায় দেখি নাই, হ্যাঁ কয়েকটা ইয়েতে দেখেছি, সেনাবাহিনীর পাশ দিয়ে যখন আন্দোলনকারীরা যাচ্ছে, আমি দেখলাম যে সেনাবাহিনী সেখানে লাইন ধরে তারা দাঁড়িয়েছে রাস্তার এক পাশে, আন্দোলনকারীরা যাচ্ছে, কোনো ধরনের কোনো এখানে ইয়ে হচ্ছে না, কোনো ধরনের একটা রাইভালরি বা কোনো ধরনের একজনের একজন কোনো ধরনের হিচ করা, সেটা আমি দেখি নাই। সুতরাং এই অবস্থায় যদি বলা হয় তোমরা যাদেরকে আস্থা রেখেছো যাদের উপরে, তারাই তো কারফিউ ইমপ্লিমেন্ট করার জন্য কালকে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তো সেটাকে তুমি যখন বাইপাস করতে যাবে তখন দেয়ার উইল বি এ ক্ল্যাশ। তুমি এই ক্ল্যাশটাতে গেলে তো তুমি সর্বোচ্চ হারা হয়ে যাবে, সেখানে। বরং অপেক্ষা করো, তোমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে সেটা, এই যে বাইরে থেকে 5-7 জন লোককে যদি এভাবেই এখানে যদি এনগেজ করা যেত, আমার মনে হয় একটা ওয়ে আউট এখানে হতো। অনেক ধন্যবাদ জনাব ইমদাদ, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব ইশতিয়াক রেজা, আপনার কথার সূত্র যে আপনি বলছিলেন যে জাতীয় মুরব্বী আমাদের নেই, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যারা এখানে আসলে মধ্যস্থতা করতে পারে, কিন্তু তারপরে আমরা দেখছি যে কোথাও কোনো শিক্ষক আসছেন, আইনজীবী আসছেন, অনেকেই আসছেন যারা মাঝে কথা বলতে চাচ্ছেন, বিকল্প চিন্তার সুযোগ তৈরি করে দিচ্ছেন। এর বাইরেও কি আর কেউ আছে যারা আসলে এই মুহূর্তে একটি উদ্যোগ নিতে পারেন, একটি অবস্থান নিতে পারেন? একই সাথে জানতে চাই রাজনৈতিক দলগুলোর এখন আসলে ঠিক কি অবস্থান হওয়া উচিত, কি ধরনের কর্মসূচি হওয়া উচিত? রাজনৈতিক দলগুলো যদি দেশ মানুষের ভালোবাসে, দেশের মানুষকে, দেশকে ভালোবাসে, তাহলে তাদের উচিত তাদের কর্মীদের সহিংসতার পথ থেকে সরিয়ে এনে আলোচনার পথে বসা। এই দায়িত্বটা রাষ্ট্রপতি নিতে পারেন। রাষ্ট্রপতি যদি সবগুলো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের ডাকেন যে আপনারা সহিংসতা বন্ধ করেন, আমি আলোচনার উদ্যোগ নিচ্ছি, সবাইকে যদি টেবিলে রাখেন, এটা একটা ওয়ে আউট হতে পারে। কারণ আমি জানি যে সরাসরি আওয়ামী লীগ, বিএনপি সেই পজিশনে নাই যে এখন সাথে বসবে।
তারপরও রাষ্ট্রপতি তাকে সাড়া দিবে কিনা সেটা আর একটা প্রশ্ন। কারণ আমাদের এখানে সবকিছুর মধ্যে একটা বর্জন, একটা কালচার আছে, সবকিছুই বর্জন করি আমরা, কোনো কিছু গ্রহণ করি না এবং অর্জনও হয় না আমাদের তেমন কিছু এতে করে। আরেকটা হতে পারে সেটা হলো আপনি যাদের কথা বলছেন সুশীল সমাজের, আমাদের যে সমস্ত শিক্ষক বা যারা কথা বলছেন তাদেরও আবার একটা রাজনীতি আছে। তারা যে রাজনীতির বাইরে তা তো নয়, এবং তাদের রাজনৈতিক এজেন্ডা আবার কি সেটা কিন্তু বোঝা সেটা খুবই ধোঁয়াশা। সেই কারণে আমি বলছি বাংলাদেশে আসলে সেই অর্থে সর্বজন গ্রাহ্য কোনো মুরব্বী নেই, জাতীয় ব্যক্তিত্ব নেই যার কাছে মানুষ গিয়ে কিছু একটা বলতে পারে, আশ্রয় চাইতে পারে, পরামর্শ চাইতে পারে, যিনি কোনো উপদেশ দিলে মানুষ শুনতে পারে, রাজনৈতিক দলগুলো শুনবে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যক্তিকে আমরা বিতর্কিত করে রেখে দিয়েছি। সেই কারণে আমরা আসলে কোনো ফলাফল পাচ্ছি না। ফলে যেটা হয়, আপনার এই শো যেমন আজকে অনির্ধারিতভাবে লম্বা হয়ে গেছে, সেরকম আমাদের সমস্ত সহিংসতার পথগুলো লম্বা হচ্ছে, কিন্তু আমরা কোনো সমাধানের জায়গাটা সেভাবে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব ইশতিয়াক রেজা, সেটা হচ্ছে যে আমরা দেখছি বরাবরই আমরা বলে আসছিলাম, যারা আন্দোলন করছেন তারা বলে আসছিলেন যে এটি আসলে কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু বিএনপির মতো বড় দল আমরা দেখলাম যে এই আন্দোলনের সাথে নিজের সম্পৃক্ততা ঘোষণা করেছে। আজও মির্জা ফখরুল বলছেন যে তারা এখানে রয়েছেন। তাহলে এই সংঘর্ষের দায় তারা কতটা নেবেন? দায় নিতে হবে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় বললেই তো হবে না। এক দফা যেই মুহূর্তে আপনি ঘোষণা করেছেন এটি রাজনৈতিক কর্মসূচি, এটি এখন রাজনৈতিক কর্মসূচি এবং পলিটিক্যাল গেম যেটাকে বলে সেই জায়গায় চলে এসছে। সুতরাং এখানে প্রত্যেককেই, যারা অংশ নিচ্ছে, যারা বাধা দিচ্ছে, শাসক দল বাধা দিচ্ছে, অন্যরা অংশ নিচ্ছে, প্রত্যেকের দায় আছে এখানে। এই দায় নিতে হবে প্রত্যেককেই। এতগুলো মানুষের মৃত্যু, এটা কি ছোটখাটো কথা নাকি? প্রতিটা মৃত্যু এক একটা পরিবারকে ধ্বংস করে দিয়ে যায়। এগুলো তো সাংঘাতিক। এর সাথে নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ, এর সাথে নষ্ট হচ্ছে মানুষের স্থিরতা। অর্থনীতি আজকে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। আপনাকে আমি বলতে পারি গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, আমি জেনেই বলছি। আমাদের আইটি কোম্পানিগুলো রিলোকেট করে ফেলছে বাংলাদেশ থেকে, এমনকি নেপালে চলে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা। সেই শ্রীলঙ্কার পরিস্থিতি, এই কিছুদিন আগের শ্রীলঙ্কা না, সেই যুদ্ধকালীন শ্রীলঙ্কার পরিস্থিতি, যখন বাংলাদেশে চলে এসেছিল শ্রীলঙ্কা থেকে গার্মেন্টস গুলো, শ্রীলঙ্কাতে যুদ্ধের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে এই জায়গায় এসছে গার্মেন্টস। আমার তো মনে হচ্ছে আমরা আবার সেই জায়গায় চলে যাচ্ছি। এটা তো কোনো না কোনো একটা জায়গায় বসতে হবে, সমাধান করতে হবে, আলোচনা করতে হবে। আমি 9 তারিখ থেকে লাগাতার বলে আসছি জেদাজেদির বিষয় নয়, আপনারা আলোচনায় বসুন। সবাই জেদ দেখিয়েছে। জি, অনেক ধন্যবাদ ইশতিয়াক রেজা। জনাব এমদাদ, আপনার কাছে শেষ প্রশ্ন। জেদাজেদির বিষয় নয় বলছেন ইশতিয়াক রেজা, কিন্তু আমরা সরকারি দল আওয়ামী লীগকেও দেখছি যে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বলেছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়ে যাবেন এখানে। তাহলে সমাধান কোথা থেকে আসবে? ধন্যবাদ। সেই কথার পাশাপাশি আর এই কথাটাও বলেছেন যে আলোচনার জন্য দরজা খোলা, গণভবন খোলা, গণভবন সবসময় খোলা আছে এবং কি কি দাবি আছে সেটা শোনার জন্য রাজি আছে, এরকম একটা কথা বলা আছে। তার মানে হচ্ছে এখনো দরজা পুরোপুরি সেখানে বন্ধ। আবার এমন অবস্থা, তাদেরও তো এখন হয়তো এমন অবস্থায় পড়ে গেছে যে মাঠ ছেড়ে দিলে যে অবস্থা হচ্ছে এখন, এই যে রাস্তার উপরে তখন দেখবেন আজকে গণভবন ঘেরাও হবে, কালকে বঙ্গভবন ঘেরাও হবে, পরশুদিন এখানে ঘেরাও হবে। এই যে অসহযোগ আন্দোলনের যেসব দাবি দেওয়া, সেগুলো সেইভাবেই কথা বলে। সেজন্য একটা পার্টি কিন্তু তার অস্তিত্ব, তার অবস্থান বজায় রাখার জন্য তার কিছু হয়তো থাকবে, বাট সেটা এখন সংঘাতপ্রবণ হয়ে যাওয়াতে এটা আমরা এটাকেও বলছি না যে এটা খুব সুখকর কোনো বিষয় বা এটা খুব শুভবুদ্ধির কোনো ব্যবস্থা। যেটা আমরা বলছিলাম যে এই জিনিসটা এই মুখোমুখি হওয়ার আগেই এটাকে অন্যভাবে মুখোমুখি করা যেত, যেমন 2-4-5 জন যাদের গ্রহণযোগ্যতা আছে। আমরা একেবারে এমনই অগ্রহণযোগ্য পরিবেশও পড়ে যাই নাই যে 2-4টা মানুষকে বের করে তাদের মাধ্যমে, যে আমি বারবার বলছিলাম যে ব্রিজিং করা, সেটা এখন এই যে মুখোমুখি হওয়ার, এই যে পারস্পরিক মুখ দেখাদেখি না করার মতো অবস্থায় আসতো না, বা এখনো সম্ভব, এটা এখনো সম্ভব। আজকে রাত্রেও যদি 5 জন লোককে বলা হয় যারা সমন্বয়কারী আছে, তাদের সাথে গিয়ে রাতে 2টা বাজুক 3টা বাজুক, আমার কথা হচ্ছে, আমি আবারও রিপিট করছি, যদি পুলিশ গিয়ে তাদের বাসায় 2টা বাজে তারে তুলে আনা যায়, তাহলে 2টা বাজে তার বাসায় আমাদের জাতীয় স্বার্থে 2-5 জন লোক গিয়ে সেখানে সে কোথায় আছে, সমন্বয়করা কোথায় আছে, তাদেরকে ভাই চলো তোমাকে ধরতে আসি না, তোমার সাথে বসতে আসছি,
তুমি সরকারের কাছে যাওয়ার দরকার নেই। তোমরা যদি সেখানে তোমার সিদ্ধান্ত থাকে আমি সরকারি দলের সাথে বসবো না, তুমি সরকারি দলের সাথে বসো না, তুমি অন্যখানে বসো। আমি আমার প্র্যাকটিক্যাল আবার আমার রেফারেন্স দিব। আমি মানুষ খেকোদের সাথে 45 দিন ছিলাম কঙ্গোর জঙ্গলে। সবাই আমাকে অনেকভাবে নিরুৎসাহিত করছে, কোথায় যাচ্ছ, তারা মানুষ খায়। আমার একটাই সিদ্ধান্ত ছিল, যদি মানুষ খায় তো যারা মানুষ খায় তাদেরও তো একটা মন কোনো না কোনো ভাবে আছে। তারা আমাকে প্রথম প্রশ্ন করছে যখন আমি ওই রেইন ফরেস্টে গিয়েছি, আই হ্যাভ এ বুক, মানুষ খেকোদের সাথে সেখানে ইস্তেক ভাইকে বইটা দিয়েছি আমি। ইস্তেক ভাই হয়তো আমাদের সময় আসলে একেবারেই কম, 30 সেকেন্ডে শেষ করতে হবে। সেখানে যদি মানুষ খেকোড়ার দিকে মানানো যায়, পোষ মানানো যায়, আর আমাদের ছেলেপেলে এরা তো মানুষ, আর তো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, তাদেরও মননশীলতা আছে, এবং সেই মননশীলতা নিয়ে, সেই দূরদর্শিতা নিয়ে তারা এই আন্দোলনটা করেছে। একেবারে নতুন প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, যে প্রজন্ম আসলে নানা কিছু দেখে বড় হচ্ছে, বিশ্বের সাথে তার যোগাযোগ রয়েছে, তাদের হাতে আলোকবর্তিকাও রয়েছে আমাদের দেশকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার। নিশ্চয়ই তারা কথা বলার সুযোগ তৈরি করবেন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জনাব ইশতাক রেজা এবং জনাব এমদাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।